শুভ সন্ধ্যা my friends. Am I audible and visible? Am I audible and visible? Yes, I am audible, I am visible and definitely audible. Let me start. If not audible, please comment. Please comment. আজকে এটা নিয়ে একটু কথা বলবো। আর কথা বলবো একটু আলেকজান্দ্রিয়া শহরের জন্ম এবং তার ডেভেলপমেন্টস নিয়ে, বার্থ অ্যান্ড ডেভেলপমেন্টস নিয়ে। তার সঙ্গে ভারতবর্ষের কি সম্পর্ক? Am I audible? Yes. আলেকজান্দ্রিয়া, আমি তার আগে আলেকজান্দ্রিয়া শহর মিশরের উত্তরে, যেটাকে ওরা লোয়ার ইজিপ্ট বলে, লোয়ার ইজিপ্টের একটা বড় শহর এবং মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর, সেকেন্ড লার্জেস্ট সিটি অফ ইজিপ্ট। এটাকে আমরা জানি অ্যাজ লাইট হাউস, সি পোর্ট, এবং এটা ইজিপ্টের নর্থ ওয়েস্ট পার্টে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগরের কোলে। নীল নদী দক্ষিণ থেকে উত্তরের দিকে ভূমধ্য সাগরের দিকে যখন প্রবাহিত হচ্ছে, তখন লাস্ট পার্টে দুভাগে ভাগ হয়ে এটা ভূমধ্য সাগরে শেষ হয়েছে। তার একটার উপরে শহর হচ্ছে কায়রো, আরেকটার উপরে শহর হচ্ছে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া শহরের জন্ম 331 থেকে 332 বিসিতে, আর এটা তার আলেকজান্দ্রিয়া শহর আলেকজান্ডার তৈরি করলেন নিজের নামে। তখন গ্রিক সাম্রাজ্যের একটা অংশ ছিল ইউরোপের দক্ষিণ পাট, ভূমধ্য সাগরের উত্তর পাট, এবং ভূমধ্য সাগরের দক্ষিণে আফ্রিকার উত্তর পাট, ইজিপ্ট সহ হচ্ছে গ্রিক সাম্রাজ্য। আলেকজান্ডারের মৃত্যু 323 বিসি, বিফোর খ্রাইস্ট। তার মৃত্যুর কয়েক বছর আগেই, 2 বছর আগেই, উনি নিজে হাতে আলেকজান্দ্রিয়া শহর তৈরি করলেন, নাম দিলেন নিজের নামে আলেকজান্দ্রিয়া। আমি এই আলেকজান্দ্রিয়া শহরের জন্ম এবং এই আলেকজান্দ্রিয়া শহর পরবর্তীকালে গোটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই শহরটা শিক্ষা এবং শিল্পকলায়, শিক্ষা এবং শিল্প, জীবন সব থেকে একটা উন্নত শহর রূপে আলেকজান্দ্রিয়া শহর থেকেই জ্ঞান ভাণ্ডার ছড়িয়ে পড়ে। আমি অডিবল? জ্ঞান ভাণ্ডার ছড়িয়ে পড়ে গোটা ইউরোপে, সমগ্র ইউরোপে।
আলেকজান্দ্রিয়া শহরেই জিউসদের যে ওল্ড টেস্টামেন্টটা হিব্রু থেকে আদার ল্যাঙ্গুয়েজগুলোতে কনভার্সন হয় এবং সেইটা ইউরোপে প্রচারিত হয়। হ্যাঁ, আমি এই আলেকজান্দ্রিয়া শহর আলেকজান্ডার ভারত থেকে ফিরে যাওয়ার পরে তৈরি করেছিলেন। আমি এই জায়গাটা আমি আসছি, আমি মহাকালের কথা দিয়ে এই জায়গাটা শুরু করি। মহাকালের কথা আমাদের দেশে একটা জিনিস খুবই প্রচারিত হয় যে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল এবং পুরুকে পরাজিত করেছিল। সর্বৈব মিথ্যা। মহাকাল যখন তার শিষ্যদের কিছু কথা বলছেন, তার মধ্যে আলেকজান্ডার নিয়ে কিছু কথা বলেছেন। আমি সেগুলো একটু পড়ে শোনাচ্ছি। যেমন আলেকজান্ডারের সঙ্গে যারা এসেছিলেন, জাস্টিন, কুটিয়াস, এরিয়ান, প্লুটার্ক, ডায়োডোরাস, এদের বইগুলো এখনও ইউরোপে পাওয়া যায়। আমি ডিস্টিংক্টলি বলছি, বিলেতের একজন প্রফেসর হরিশচন্দ্র সেট, তার থিসিস ওয়াজ পুরু দ্য ভিক্টর অফ দি ব্যাটেল অফ ঝিলাম, এই থিসিসে 1938 সালে হিস্টোরিক্যাল কংগ্রেসে পড়েছিলেন। ন্যাশনাল আর্কাইভসে এদের লেখা বই আনলে মেন ফ্যাক্টস সব পাওয়া যাবে। বর্তমান এডিটররাই যতই রং চড়াক না কেন, পরিষ্কার এইখানে এই হিস্টোরিক্যাল এই যে পেপার, এই যে থিসিসে পরিষ্কার লেখা আছে যে পুরুর কাছে আলেকজান্ডার পরাজিত হয়েছিল। এবার তার পরের কাহিনী ওই মহাকাল কথন থেকে, এবং এই যে কথাগুলো পরবর্তীকালে ইউরোপ থেকেই এই আলেকজান্ডারের সেনাপতিরা যাদের ডায়েরিগুলো এখনো আছে গচ্ছিত, এখন সেগুলো উদ্ধার করে ওদের গবেষকরা উদ্ধার করে বলছে এক প্রকৃতপক্ষে আলেকজান্ডারের পরাজয় ঘটেছিল। এটা মহাকালের কথার মধ্যেই আছে। আমি সেই জায়গাটা এক্স্যাক্ট লাইনটা আমি একটা জায়গায় বলছেন, মেন সিলোনিজরা তারা সবাই বাঙালি, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, অ্যান্ড শিলনের প্রখ্যাত লোকেরা সময়ে সময়ে মুক্ত কণ্ঠে স্বীকার করে বাঙালিদের দেশ কতটা এলাকা নিয়েছিল তা তোমরা জানো না। আমি জানি বলে কেঁদে মরছি। মহর্ষি কাশ্যপ বাঙালি, 25,000 শিষ্য নিয়ে তার তপোবন ছিল। আশ্রমের জলটার নাম হলো কাস্পিয়ান সি। কাশ্যপ থেকে কাস্পিয়ান। বিশ্ববিজয়ী আলেকজান্ডার ভারত বিজেতা পুরুকে হারিয়েছিলেন। এটা তোমরা ভুল জানো, ফ্যাক্টটা ঠিক উল্টো। ইউরোপে আলেকজান্ডারের সঙ্গে যে সমস্ত বন্ধু পার্শ্বদ এসেছিল তাদের ডায়েরি আছে, এখন ইউরোপে আছে। আলেকজান্ডার নিজে গুপ্তচর হয়ে দূত হয়ে পুরুর সভায় ঢুকলেন। মহারাজ পুরু সাদরে তাকে আসতে দিলেন। দূত বললেন তার প্রভুর ইচ্ছে তার সম্রাট সিন্ধুর ওপারে যাবেন। তিনি চান পুরুর রাজ্য দিয়ে নৈশব্দে সৈন্যরা যাবে। আলেকজান্ডারের সামনে সোনার থালায় একটি 1 ইঞ্চি মোটা রুটি ও মণিমুক্তা দিয়ে তৈরি। আলেকজান্ডার বললেন, আমাকে উপহার দিচ্ছেন? পুরু, না, যে মণিমাণিক্যের লোভে তোমরা আমার পুণ্যভূমিতে আসতে চাইছেন, আপনারা আমার পুণ্যভূমিতে আসতে চাইছেন তা আমার কাছে তুচ্ছ। আমি একটা চান্স নিচ্ছিলাম, লড়াইতে কি হয়
ধর্মযুদ্ধ হিন্দুরা জানে, ধর্মের পরিভাষা হিন্দুরা জানে। দূত রূপে এসেছেন, দূত রূপেই যাবেন, কেউ কেশাগ্র স্পর্শ করবে না। আর আজ দেখলাম হিন্দুর অতিথির সৎকার, কাল দেখবেন হিন্দুর লড়াই। প্রথমে হাতি পুরুর, প্রথম তীর আলেকজান্ডারের ঘোড়া খতম, দ্বিতীয় তীর শিরস্ত্রাণ পড়ে গেল আলেকজান্ডারের। আলেকজান্ডারের আর্টিলারির অ্যাটাক করলেন, হাতিরা এক একটা গ্রিসিয়ানকে ধরে মাউথ সহ খতম করল। আলেকজান্ডারের সকল সৈন্যরা সন্ধির জন্য আলেকজান্ডারকে ঘিরে ধরল। আলেকজান্ডার পালালো। আবার যখন আলেকজান্ডার লড়াইয়ের জন্য তৈরি হলো, সৈন্যরা বিদ্রোহ করল। আমি প্রতিজ্ঞা করছি, আপনি যদি লড়াই বন্ধ করে দেন তবে আপনার শত্রুদের বিরুদ্ধে লড়ব। পুরুর অধীনে পুরুর বন্ধু, যে পথে এসেছিলেন সেই পথে গেলে পরাজিতরা আপনাকে কচুকাটা করবে। এই জন্য সিন্ধের মধ্য দিয়ে গেলেন। হিস্টোরিক্যাল কংগ্রেসের বিখ্যাত হিস্টোরিয়ানরা এসে সেখানে অরিজিনাল পেপারস পড়ে। হিস্টোরিক্যাল কংগ্রেসে একজন রিসার্চ করেছিলেন এই পেপারটা, সেন্ট্রাল পেপার আর্কাইভসে এটা জমা আছে। স্যার যদুনাথ সরকার, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু কনগ্র্যাচুলেট দ্যাট প্রফেসর ইন্ডিয়ান। ডক্টর মজুমদার also wrote that, approved that. After the death of Sir Jodhunath Sarkar, Dr. Mojumdar তার স্টেটমেন্ট রিট্রেস করলেন। এই কথার মধ্যে এইবার যেটা হলো, এবার ছোট করে বলি। আলেকজান্ডার, সহজ কথা, আলেকজান্ডারকে গুরু বললেন, আপনি যে পথ দিয়ে এসেছেন, যে উত্তরের পথ দিয়ে এসেছেন, সেই পথ দিয়ে আপনি ফিরে গেলে আপনাকে সবাই কচুকাটা করবে। নিজেকে তাহলে কী করবো? তা আপনি দক্ষিণের পথ দিয়ে যান। উনি পারস্য ইরানের পথ দিয়ে ফিরে গেলেন। ফেরার সময় উনি বললেন, আপনি তো এদেশে এসেছিলেন, আপনি কি নিয়ে যাবেন? তো উনি বললেন, কি নিয়ে, কি দেবেন আপনি? উনি কয়েক হাজার ভারতীয় পণ্ডিত দিলেন। আর সেই পণ্ডিতরা আলেকজান্ডারের বাহিনীর সঙ্গে গেল ভূমধ্যসাগর অঞ্চলে, সঙ্গে ভারতবর্ষের পুঁথি। সেই পণ্ডিতদের দিয়ে হ্যাবিলেট করে এই আলেকজান্ড্রিয়া শহর তৈরি হলো এবং পণ্ডিতরা সেখানে সেটেলড হলো এবং এটা পণ্ডিতদের শহর হলো। এবং এইখান থেকে ভারতের জ্ঞান ভাণ্ডার সমগ্র পশ্চিম এশিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং সেখান থেকে ইউরোপে প্রচারিত ইউরোপ পৌঁছল। এই হচ্ছে আলেকজান্ড্রিয়া শহরের। এবং সমগ্র ভারতবর্ষের যে কালচার, যে মন্দির, দেবদেবী, সেগুলোই পাওয়া যাবে আলেকজান্ড্রিয়া শহরে। আমি তার আগে একটু জিনিস বলে রাখি, যে একটা জিনিস, আলেকজান্ড্রিয়া শহরের সমস্ত দেবদেবী, যত ওদের টেম্পলসগুলোতে প্রবেশ করলে গেটে আপনি দেখবেন সাপ আছে, নাগ, দুদিকেই নাগ, কারো মাথায় চন্দ্র, কারো মাথায় সূর্য। আবার আছে আমাদের দেশে যে সম্পদের দেবতা লক্ষ্মী, তার যে বাহন পেঁচা, এই সমস্ত কিছু। এখানে আমাদের দুর্গা আছে, সিংহ যেখানে বাহন, সেই সমস্ত মূর্তি ওখানে অন্য নামে আছে। কালী আছে ওখানে, এই সমস্ত কিছু আছে অন্য নামে। আমাদের মানুষরাই এই আলেকজান্ড্রিয়া শহরটা তৈরি করেছিল। আলেকজান্ড্রিয়াতে কিছু কিছু জায়গাতে পাথরের খোদাই করা কফিন পাওয়া যায়, এবং যে কফিনগুলোর সাইজ হচ্ছে, এখনো কোনো কমেন্ট নেই, আমার মনে হয় কেউ শুনছে না। হ্যাঁ, এনি কমেন্ট বা কমিউনিকেশন সিস্টেম ইজ রং? আমি জানি না, আমি থেমে যাচ্ছি, আমি বোধহয় কমিউনিকেশন সিস্টেম ইজ রং। এবার সেখানে কিছু কফিন পাওয়া গেছে, কারণ ইউজুয়ালি বলা হয় যে আলেকজান্ড্রিয়া শহর হচ্ছে গ্রিক ও রোমান সাম্রাজ্যের অংশ। তাদের অধিবাসীরা সবই গ্রিস আর রোমের, তাদের হাইট তো খুব বড়, তাহলে কফিনগুলো তো ছোট কেন, 5 ফুটের নিচে? এটাই হচ্ছে প্রশ্ন, যে একসময়
ভারতবর্ষের লোকেরাই এই সভ্যতার সৃষ্টি করেছিল। তাদের জন্য এই কফিনগুলো তৈরি হয়েছিল পাথর কেটে। সেই পাথর কাটা কফিনগুলো এখনও আছে। ওদের দেশের যে মন্দিরের চিত্র, সেই চিত্রগুলো এখনও, এবং ভারতবর্ষের দেবদেবী, আমাদের যে মাদার গডেস কালী, হ্যাঁ, এইগুলো পরবর্তীকালে দুর্গা, এগুলো সবই ট্রান্সফর্ম করলো। কারণ যখন আদি ভারতবর্ষের মানুষ যখন ওখানে গিয়েছিল, তখনও ভারতবর্ষের মানুষের মধ্যে, সভ্যতার মধ্যে মাতৃতান্ত্রিকতা ছিল। মাতৃতান্ত্রিক আদি সমাজটা মাতৃতান্ত্রিক। আমাদের সমস্ত জেনারেশনসগুলো, যারা বিভিন্ন সম্প্রদায়, কেউ নাগ সম্প্রদায়, কেউ গজর সম্প্রদায়, হ্যাঁ, হাতি এখনও আমাদের বঙ্গদেশের অনেক মানুষের পদবী আছে। হাতি, ঘোড়া, নাগ, বিভিন্ন সম্প্রদায় আছে। এই বিভিন্ন জেনারেশনস বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে, ওয়েস্ট এশিয়াতে, ইউরোপে গিয়েছে। সেখানকার মানুষকে তাদের সভ্যতার সঙ্গে ভ্যালু অ্যাডিশন করেছে, তাদের সভ্যতার সঙ্গে যোগ করেছে। ভারতের সভ্যতা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, এবং এইগুলো সমস্ত প্রুভড হচ্ছে একদম সায়েন্টিফিক্যালি ফ্রম, এটা হচ্ছে সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক্স দিয়ে, বা অ্যানথ্রোপোলজি দিয়ে, জেনেটিক স্টাডি দিয়ে। এগুলো সব পরপর এগুলো সব আসছে যে ভারতবর্ষের সভ্যতা একসঙ্গে কীভাবে ছড়িয়ে পড়েছিল। একটা, আজকে যেহেতু কেউ শুনছে না, আমি আর আজকে বলবো না। আমি একটা বই হাতে এসছে আমার, বইটা হচ্ছে, এবং 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 আলেকজান্দ্রিয়াতে যে সিম্বলসগুলো আছে, সেই সিম্বলসগুলোই বাংলায় পাওয়া যায়। এবং বিভিন্ন দেবদেবীর সঙ্গে যে বার্ডস, অ্যানিম্যালস এবং কালার কোড, এগুলোর সঙ্গে এই বাংলার, এই ভারতের কালার কোডস, দেবদেবীর কম্বিনেশন, এই সবগুলো মিলে যাবে। এবং শুধু জিওগ্রাফির এবং সময়ের প্রেক্ষাপটে কিছু কিছু ট্রান্সফর্ম করেছে, পরিবর্তন ঘটেছে। আমার কাছে একটা বই, যেটা ইন্ডিয়া ইন ইজিপ্ট, এরকম প্রচুর বই আছে, যে বইগুলো আমরা পড়তে ভুলে যাচ্ছি। এবং আমি এই বইটা নিয়ে একদিন বসবো। আমি আজকে সম্ভবত কেউ শুনতে পাচ্ছে না, ওয়েদার এর জন্যে সমস্ত কমিউনিকেশন সিস্টেম সমস্ত রং আছে, আমি থেমে যাচ্ছি। এবং অনেক বই আছে, সেই বইগুলো আমাদের ভারতবর্ষ ইভিন 47-এর পরে আমরা আশা করেছিলাম যে আমাদের স্কলাররা এই দলিলগুলো, এই বইগুলো দেখে ভারতবর্ষের যে অতীত সভ্যতা, জ্ঞান ভাণ্ডার নিয়ে চিন্তা ভাবনা করবে, পড়াশুনো করবে। দুর্ভাগ্য, সেই জিনিসটা হয়নি। ভারতবর্ষের 47-এর পরেও ইংরেজরা সেগুলো ধ্বংস করেছিল, সেগুলো নিজেদের স্বার্থে, ভারতবর্ষের মানুষকে মোরালি প্যারালাইজ করার জন্য। এটা বোঝাবার চেষ্টা করেছে, দেখো আমরা এসেছি ভারতবর্ষে সুদূর বিদেশ থেকে তোমাদেরকে এডুকেট করার, শিক্ষিত করার জন্য। তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা অশিক্ষিত, তোমরা শুধু পুতুল পুজো করো, তোমরা সাপ নিয়ে খেলা করো, তোমরা মূর্খ, তোমাদেরকে এডুকেট করতে এসছো। আর দেখো, আমাদের আগে মুসলমানরা তোমাদের ডমিনেট করেছে, রাজত্ব করেছে, তারা তোমাদেরকে শিল্পকলা শিখিয়ে গেছে, তোমরা দুর্বল কাপুরুষ, তোমরা পরাজিত হয়েছ, তোমরা কাপুরুষের দেশ। এই করে মুসলমানরা 1000 বছর এবং ব্রিটিশ প্রায় 200 বছর রাজত্ব করে গেছে এবং ভারতবর্ষকে মরালি প্যারালাইজ করে গেছে। সত্যিই কি ভারতবর্ষ খুব দুর্বল ছিল? সত্যিই কি ভারতবর্ষের মানুষ মূর্খ ছিল? সত্যিই কি ভারতবর্ষ খুব গরিব ছিল? যদি গরিবই হবে, তাহলে ইংল্যান্ড এখানে এসেছিল কেন? কারণ যখন ইংরেজরা আসছে ভারতবর্ষে, তখন তাদের দেশে মাত্র তারা 5 থেকে 6 সপ্তাহের খাবার তৈরি করতে পারে, তাদের খাদ্য জুটতো না। আমেরিকা থেকে খাওয়ার বা ইউরোপের অন্য কান্ট্রি থেকে খাওয়ার নাহলে
বা সাউথ আমেরিকা খাবার না এলে ওদের খাবার জুটত না। আমেরিকা থেকে যখন তারা বিতাড়িত হলো তখন ভারতবর্ষই একমাত্র দখল করাটা ওদের কাছে খুব প্রয়োজন ছিল, এবং ভারতবর্ষের ভাণ্ডার আছে বলেই ওরা ভারতবর্ষে এসেছে। আর জ্ঞান ভাণ্ডার ওরা আগে থেকেই জানতো ভারতবর্ষের জ্ঞান ভাণ্ডার আছে। সেই জ্ঞান ভাণ্ডার দেখুন, ইংরেজরা পলাশীর প্রান্তে ছলে বলে কৌশলে বিজয়ী হয়েছিল কোন সালে? 1757, ছলে বলে কৌশল। তারই কয়েক বছর মধ্যে ওরা অযোধ্যা এবং দিল্লি এবং উত্তর পশ্চিম ভারত জয় করে। তারপর আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষ দখলে নিয়ে আসে। চিন্তা করে দেখুন তো, 57 তারপর 60-এর মধ্যে এইগুলো হয়ে গেল। তাদের কি প্রয়োজন ছিল? তারা ভারতবর্ষে 1783 সালে ইংল্যান্ড থেকে এক মহান পণ্ডিতকে, এক ব্যারিস্টারকে এখানে পাঠিয়েছিল। লব্ধপ্রতিষ্ঠ এক পণ্ডিত, ব্যারিস্টার এবং ইন্ডোলজিস্টকে পাঠিয়েছিল। ইন্ডোলজি শব্দটা হচ্ছে ভারত তত্ত্ব, ভারত বিদ্যা যারা এক্সপার্ট। দেখবেন ইংরেজদের ভারতে আসার আগেই কি ইটালি, কি ফ্রান্স, কি জার্মানি, কি ইংল্যান্ড, সর্বত্র ইন্ডোলজি একটা করে ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেছে। তার কারণ এরা সবাই জেনে গেছে ভারতবর্ষে অনেক জ্ঞান ভাণ্ডার লুকিয়ে আছে, এবং সেই জ্ঞান ভাণ্ডার আছে বেদ এবং সংস্কৃত ভাষার মধ্যে। এইগুলো এখান থেকে নিয়ে গিয়ে সেখান থেকে উদ্ধার করে তার নিজস্ব তারা 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 সেখানে জ্ঞান ভাণ্ডার আহরণ করা শুরু করেছে। কারণ স্যার উইলিয়াম জোন্সকে ওরা পাঠিয়েছিল 1783-তে, এবং এসে উনি এসেট সোসাইটি তৈরি করেছিলেন। তার কাজ ছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সার্ভে করে এখানকার মানুষ কীভাবে ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলো করছে, কীভাবে স্টিল তৈরি করছে, কীভাবে আয়রন ওর এক্সকার্শন করছে, কীভাবে চাষবাস করছে, এডুকেশন সিস্টেম কী, এখানকার ভ্যাকসিনেশন সিস্টেম কী, স্বাস্থ্য ব্যবস্থা কী, সব সার্ভে করছে। সেগুলো সব ইংলিশে ডকুমেন্ট করে ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে। আর সেইখানে বসে বসে বিভিন্ন স্কলাররা বা স্কলারদের গ্রুপরা সে নিয়ে উদ্ধার করছে। উদাহরণ একদিন দিয়েছিলাম, ভারতবর্ষে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম ছিল ব্রিটিশ যুগের আগেই, নেটিভ যে প্রসেস, এইটা লিখিত হয়ে ইংল্যান্ডে গেল। ইংল্যান্ডের ফিজিশিয়ান সোসাইটি তাদের কনফারেন্সে পেপারটা সাবমিট করল। সেই পেপার থেকে স্টিমুলাস পেয়ে, আইডিয়া পেয়ে এডওয়ার্ড জেনার ভ্যাকসিন তাদের পদ্ধতি তৈরি করলো, এবং তারা ভারতবর্ষে আইন জারি করলো যে ভারতবর্ষের যে ভ্যাকসিন প্রথা আছে, যে পদ্ধতি আছে, এটা বেআইন। সেই পদ্ধতি ব্যবহার করলে তাদের জেল জরিমানা হবে। কিন্তু ইংল্যান্ডের তৈরি করা ভ্যাকসিন প্রথাটাকে ওরা ভারতবর্ষে এবং গোটা পৃথিবীতে প্রচার করলো। পৃথিবীর লোক জানলো যে ইংল্যান্ডের মানুষই এডওয়ার্ড জেনারই ভ্যাকসিন প্রথার সৃষ্টি করেছে। এই যে কারেন্ট টাইম রেট, প্লিজ সেট দ্য, এবার জানি না কেউ দেখতে পাচ্ছে কিনা। এইভাবে এবার তারও পরের ঘটনা, এবার এইখান থেকে পেপারগুলো যাচ্ছে, কিন্তু ভারতবর্ষের মানুষকে সেই জিনিসগুলো, কারণ এই বিভিন্ন এশিয়াটিক জার্নালসে রিসার্চে পেপারসগুলো সব পাবলিশড হতো, কিন্তু সব ভলিউমসগুলো চলতো ইংল্যান্ডে। এখানকার লোক পড়াশুনো করতো না। মানে এখানকার লোককে এটা বোঝানো হয়েছে যে ভারতবর্ষের সব মানুষ মূর্খ ছিল, কোনো রকম জ্ঞান ভাণ্ডার ছিল। কিন্তু ইংরেজরা, ইউরোপিয়ানরা বুঝে গেছে এই বেদের ভাষা এবং সে ভাষার মধ্যে আছে প্রগাঢ় পাণ্ডিত্য, জ্ঞান ভাণ্ডার আছে। অ্যাপ্লাইড সাইকোলজি, অ্যাপ্লাইড মনোবিদ্যা, মেটালার্জি, স্টিল তৈরির পদ্ধতি আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স আছে, মেডিকেল সায়েন্স, সার্জারি, এরোনটিক্স, বিমানবিদ্যা সবই আছে। এইগুলোকে ওরা এখান থেকে চুরি করে নিয়ে গেল। আমি পরে ব্যাখ্যা করবো। নাহলে উইলিয়াম জোন্সকে এখানে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। এবার আমরা দেখুন, আমাদেরকে তারপরেই কাকে দিয়ে ভারতবর্ষে এডুকেশন সিস্টেম তৈরি করানো হলো? আরেকটা চক্রান্ত। এই চক্রান্ত হচ্ছে ম্যাককলিকে নিয়ে ভারতবর্ষের এডুকেশন সিস্টেম তৈরি করা। যে ম্যাককলের
তার পার্লামেন্ট স্পিচটা পড়লেই দেখতে পাবেন তার একদম স্বপ্নই হচ্ছে ভারতবর্ষে এমন একটা এডুকেশন সিস্টেম তৈরি করতে হবে যে এডুকেশন সিস্টেমটা হবে এমন একটা ভাষার মাধ্যমে এবং এমন কিছু শেখানো হবে যাতে এইটা বোঝানো হবে যে ভারতবর্ষের মানুষ খুব মূর্খ ছিল, ভারতবর্ষে কোনো জ্ঞান নেই, এবং ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের সংস্কৃত ভাষা এবং সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করতে হবে, রুটটা কেটে ফেলতে হবে। রুটটা কেটে ফেললেই এরা এদের এদের যে প্রাণ, যে সোর্স অফ দেয়ার স্পিরিট, তাদের যে জাতীয় জীবনের, সাংস্কৃতিক জীবনের যে মূল যে শিকড় থেকে যদি এদের কেটে ফেলা হয় তাহলে এরা মোরালি প্যারালাইজড হবে। আর ওরা ডিমোরালাইজড হয়ে গেলেই আমরা ওদের চিরকাল স্লেভ করে রাখতে পারব। তাই করলে ইংরেজি মাধ্যমে পড়াশুনো শুরু হলো, সংস্কৃত বঞ্চিত হলো, এবং সংস্কৃতির যে জ্ঞান ভাণ্ডারটা আছে আমাদের লোকেরাও এটা ভাবতে শুরু করলো ওটা একটা ডেড ল্যাঙ্গুয়েজ, ওটা পড়ার দরকার নেই, ওখানে কিছু নেই। এই করেই চলল ওটা ইংরেজি এডুকেশন সিস্টেম। তারও পরে দেখুন আপনারা, তারও পরে এবং সেই সেই এবং মিশনারি আসছে হাজারে হাজারে, তাদেরও সেই কথা, উই হ্যাভ কাম হিয়ার টু এডুকেট ইউ। তোমাদের সভ্যতা অশিক্ষিত, তোমাদের পূর্বপুরুষরা অশিক্ষিত ছিল, আমরা তোমাদের এডুকেট করতে এসেছি। এই করে এই স্পিরিটটাই এখনও চলছে। ভারতবর্ষের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, সিকু মাকু কঙ্গু, তাদেরও সে একই কথা। ভারতবর্ষ কোনো জ্ঞান গরিমা ছিল না, সব ইউরোপ থেকে এসছে, ইংরেজরা শিখিয়ে দিয়ে গেছে, এই এই কথাগুলো এখনও বলা হচ্ছে। তারপর আরেকটা চক্র, আরেকটা জিনিস, এবার ম্যাক্স মুলার এলেন। ম্যাক্স মুলার ইংল্যান্ডে বসে এবার কি হলো, এখান থেকে যেগুলো ইংলিশে ট্রান্সলেশন করে চাচ্ছিল জ্ঞান ভাণ্ডার, সেগুলো তো ওরা বুঝতে পারছিল, কিন্তু বেদ যেগুলো যাচ্ছিল এখান থেকে চুরি করে, যে ভলিউমসগুলো, সেগুলো ওরা পড়তে পারছে। কারণ ইংল্যান্ডে বেদিক স্কলার ছিল না খুব একটা, ইংল্যান্ডে বেদিক স্কলার ছিল না। বেদিক স্কলার, বেদ নিয়ে চর্চা খুব প্রাচীন হচ্ছে জার্মানি। আর সেই সময় ম্যাক্স মুলার জার্মানিতে, উনি রক্তে জার্মান এবং পড়াশুনো অধ্যাপনার সঙ্গে জার্মানির প্রতিষ্ঠিত অধ্যাপক, তাকে ইংরেজরা নিয়ে চলে গেল লন্ডনে। কারণ তাকে কাজ দেওয়া হলো যে আপনাকে আমরা প্রতি পেজ অফ বেদ ট্রান্সলেশনে 2 থেকে 3 টাকা দেব। অর্থাৎ সেই সময়কার টাকা এবং পাউন্ড ছিল এক, গোল্ড কয়েনের ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এক একটা পাউন্ডের এক একটা পেজ কনভার্সন করতে ওরা আজকের ভ্যালুয়েশন 3টে গোল্ড কয়েন মানে 3 ভরি সোনা, মানে প্রায় 1.5 লাখ টাকা করে দিয়েছে আজকের ভ্যালুয়েশনে ফর দি বেদ কনভার্সন। এবার উনি এই প্রভূত সম্পদের বিনিময়, আর্নিংসের বিনিময় উনি বেদ কনভার্সন করেছেন। এবার আমি একটা জিনিস প্রশ্ন করে রাখছি, এই ম্যাক্স মুলার কি ভারতপ্রেমিক ছিলেন, না শুধুই মহাপণ্ডিত ছিলেন, না প্রফেশনাল পণ্ডিত ছিলেন? ডেফিনেটলি খুব বড় পণ্ডিত। এক জায়গায় তার চিঠিতে ম্যাক্স মুলার পরিষ্কার লিখেছেন তার স্ত্রীকে যে এটা আমার প্রফেশন, এটা আমার কাজ। ভারতবর্ষকে যদি এই কাজটা আমায় করতেই হবে, কারণ এই কাজটা না করলে ওদের জ্ঞান ভাণ্ডার আমরা বুঝতে পারব। আর ওদেশের মানুষকে ওদের এই যে জ্ঞান ভাণ্ডারের সোর্সটাকে যদি না সরিয়ে যেতে পারি, তাহলে ওদেরকে ইউরোপ কখনোই শাসন করতে পারবে। ওদের এই জ্ঞান ভাণ্ডার সরিয়ে ফেলতে হবে। তবুও বলবো ম্যাক্স মুলার বেদের যে ট্রান্সলেশন করেছে এবং যেখান থেকে পৃথিবীর লোক বেদের সম্পদটা জানতে পেরে, সেটাও কম নয়। এই জন্যে ডেফিনেটলি বেদ যে পৃথিবীতে লোকে জানতে পেরেছে সেটা অনেকটাই ম্যাক্স মুলারের জন্য। যে জন্যে বঙ্কিমচন্দ্র তাকে মোক্ষ মুলার বলতেন। স্বামীজি ইংল্যান্ডে যাওয়ার সময় তার সাথে দেখা করতে গেছেন। এই ম্যাক্স মুলারকে টাস্ক দেওয়া হয়েছিল যারা আইসিএস, যারা প্রবেশনে, যারা শিক্ষানবিশ, তাদের সামনে স্পিচ দেওয়ার জন্য। সেই স্পিচে উনি বারে বারে বলতেন যে তোমরা ভয় পাও ইন্ডিয়াতে যেতে, তোমরা মনে করো ভারতবর্ষে যাওয়াটা তোমাদের কাছে একটা পানিশমেন্ট না, যাও ভারতবর্ষে, সেখানে সমস্ত ভাষাটা শেখো, এই ভাষা শিখে ওখানকার যে সম্পদ আছে সেই সম্পদগুলো তোমরা আহরণ করো, দেখো তোমরা অনেক প্রভূত জ্ঞান ভাণ্ডার পাবে, এবং তোমরা মনে করো যে গ্রিস এবং রোমেই তোমাদের সমস্ত জ্ঞান ভাণ্ডার আছে, সেখান থেকে ইংল্যান্ড
মানুষ জ্ঞান ভাণ্ডার পেয়েছে, এটা ভুল কথা। ইংল্যান্ড, ইটালি এবং গ্রিসে যেই জিনিসগুলো নেই, যে মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডারের যে মিসিং লিঙ্কসগুলো, সেগুলো একমাত্র আছে ভারতবর্ষে। সেই ভারতবর্ষে গিয়ে সেই জ্ঞান ভাণ্ডারগুলো আহরণ করো। ওনার স্পিচের বক্তব্য এই ছিল। আমি একটা জিনিস আমার মনে হচ্ছে আর কেউ শুনতে পাচ্ছি না, আমি এখন চুপ করছি। আরও কোনো শুভরাত্রি।